নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তবে আজকের ভিডিও কোনো মন্দিরের নয়, কোনো মেলার নয়, কোনো আশ্রমের নয়। আজ আমরা ঘুরতে যাব সম্পূর্ণ একটি আলাদা জায়গা। তো কোথায় যাব সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সদা সর্বদা বিশ্বজিৎ ট্রাভেল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন আমি দাঁড়িয়ে আছি কাশিমবাজার স্টেশনে। তো এখান থেকে আজকে আমার ট্রেন রয়েছে রাত্রি 11:10। যে ট্রেন ধরে আমি এখান থেকে যাব সর্বপ্রথম দমদম, এবং দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরে যাব উত্তর 24 পরগনা জেলার টাকি ভ্রমণ করতে। একদিনে হোটেলে না থেকে টাকি ভ্রমণ। কাশিমবাজার থেকে টাকি পর্যন্ত আজকে আমার ট্রেনে ভাড়া পড়লো 60 টাকা। যেহেতু আমি লোকাল ট্রেনে যাব, আর রাস্তা হচ্ছে 249 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 6.5 থেকে 7 ঘন্টার মতন। তবে আমি কাশিমবাজার থেকে দিনের বেলায় কিন্তু বেশ কিছু ভিডিও শ্যুট করেছি, অবশ্য আপনারা হয়তো দেখেছেন। তবে রাত্রের বেলায় সর্বপ্রথম আমি কাশিমবাজার থেকে কোনো ভিডিও শ্যুট করছি। তাই যাক, এখন আমার ট্রেনের অপেক্ষায় ঘড়িতে সময় রাত্রি 11:05। তো এইমাত্র খবর হয়ে গেল যে আমাদের ট্রেন লালগোলা শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এই যে ট্রেনটি, যেটি কাশিমবাজারের টাইম হচ্ছে রাত্রি 11:10, এইটাই হচ্ছে কিন্তু লালগোলা শিয়ালদা রুটের শিয়ালদা যাওয়ার শেষ লোকাল ট্রেন। এরপরে কিন্তু আর কোনো ট্রেন নেই। এই ঢুকে গেল আজকে আমার ট্রেন, লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। তো উঠে বললাম ট্রেনে, আর ছেড়ে দিল আমাদের ট্রেন কাশিমবাজার স্টেশন থেকে। এবং ট্রেনের সুন্দর ভিড় ভেতর, এখন জায়গা পাইনি, জানি এরপরে কি হবে। তো যাক, এরপর আপনাদের সঙ্গে আমার দেখা হবে একদম দমদম জংশনে। ঘড়ির কাঁটায় ভোর 4:20। এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম দমদম জংশন স্টেশনে। এখন এইখান থেকে আমার পরবর্তী ট্রেন হলো হাসনাবাদ লোকাল, যে ট্রেন ধরে আজকে আমি যাব টাকি। তবে আমার জীবনে এই সর্বপ্রথম এমন একটি ট্রেন জার্নি করলাম যে কাশিমবাজার থেকে পুরো দমদম পর্যন্ত আমি কোনো রকম সিট পাইনি, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। পা তো পুরো ব্যথা হয়ে গেছে। এখন একটু বসবো, চা খাবো, তারপরে আমি আমার পরবর্তী ট্রেন ধরবো, ধরে আমার গন্তব্যস্থল টাকি। এখানে চায়ের স্টল থেকে একটা লাল চা নিলাম, যেহেতু আমি তো বরাবরই লাল চা খাই, জানেন অবশ্য আপনারা। একটু শান্তি। আর প্রথমে একটা বিস্কুট খেলাম চায়ের স্টলে। বিস্কুট খাওয়ার পরে হাতে একটা লাল চা নিলাম। আপাতত লাল চাটা খাচ্ছি। হচ্ছে দমদম স্টেশনের সকালকার ভিড়। ঘড়ির কাঁটায় সকাল 5:25। তো এইমাত্র খবর হলো যে শিয়ালদা হাসনাবাদ লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর আমার ট্রেনের টাইম হচ্ছে, মানে শিয়ালদা হাসনাবাদ ট্রেনের টাইম হচ্ছে সকাল 5:32। যে ট্রেন ধরে আজকে আমি যাব টাকি। চলে এলো আমাদের শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার প্রথম ট্রেন, যার টাইম হচ্ছে সকাল 5:32। এই ট্রেনে করে আজকে আমি যাব টাকি। উঠে পড়লাম ট্রেনে। আর ছেড়ে দিল আমাদের ট্রেন দমদম জংশন থেকে। আর দমদম থেকে টাকি পর্যন্ত আমাদের সময় লাগবে ওই 1 ঘন্টা 43 কি 45 মিনিট মতন। আর কাশিমবাজার থেকে দমদম পর্যন্ত পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। এবার কিন্তু আমি একটা সিট পেয়েছি, বসার জায়গা পেয়েছি, আর অতটা কষ্ট করতে হবে না। তবে কাশিমবাজার থেকে দমদম পর্যন্ত ভালোই কষ্ট হয়েছে আমার, মানে এত কষ্ট করে এসেছি সেটা কোনো বলার নয়। তো যাই হোক, যা হয়ে গেছে এখন শুধু পৌঁছানোর অপেক্ষা। ঘড়ির কাঁটায় সকাল 7:20। কাশিমবাজার থেকে 239 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম টাকি রোড স্টেশনে। আর এই টাকিতে রয়েছে সিঙ্গেল প্ল্যাটফর্ম, যেহেতু এখানে ডবল প্ল্যাটফর্ম নেই। কারণ এর আগে আমি যখন আকাইপুর গিয়েছিলাম সেখানেও ঠিক সেম একই সিঙ্গেল প্ল্যাটফর্ম রয়েছে, এখানেও কিন্তু সেই তাই। একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো টাকি স্টেশন।
আর এই দিকটা আপনার সোজা চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। তো আমাকে এখন স্টেশনের বাইরে যেতে হবে। চলুন স্টেশনের বাইরে যাই, তারপর টোটো ধরবো, ধরে ঘুরতে বেরোবো। টাকি রোড স্টেশন। তো আমাকে এখন এটা দিয়ে স্টেশনের বাইরে যেতে হবে। আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। তখন এটা দিয়ে বাইরে বেরিয়ে যাব। তো আমি স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। তো স্টেশনের বাইরে যে টাকিতে যেসব সাইড সিনগুলো রয়েছে তার কিন্তু এখানে লিস্ট সম্পূর্ণ দেওয়া রয়েছে। এখানে 3 ভাগে দেখানো হয়। তো কোন কোন জায়গায় দেখানো হয়, কীভাবে ওনারা দেখান, সেই লিস্ট আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার টাকির যে মোট যে সাইড সিন রয়েছে, প্রথম সাইড সিন, দ্বিতীয় সাইড সিন এবং তৃতীয় সাইড সিন। তো কোন জায়গায় কত রেটে ঘোরানো হয় সমস্ত কিন্তু এখানটায় করা রয়েছে। আর কেউ যদি মনে করে আমি 3টে সাইড সিন একসঙ্গে দেখবো, তাহলে কিন্তু তার পড়বে 1100 টাকা। তো যাই হোক, আমি তো সবটা দেখবো না, আমি শুধুমাত্র মিডিলটা দেখবো। আর এই হচ্ছে আমার আজকের টোটো কাকু। তো আমার কত ভাড়া পড়লো না পড়লো সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এই হচ্ছে আমার গাড়ি, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। তো চলুন আমি এখন গাড়িতে উঠি, তো তারপরে বাকি কথা যেতে যেতে বলবো। আমি কিন্তু একদম টাকি স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিলাম। তো আপনারা চাইলে টাকি স্টেশন থেকেও রিজার্ভ করতে পারেন বা রাজবাড়ির ঘাট থেকেও টোটো রিজার্ভ করতে পারবেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো আমার মনে হলো যে না, স্টেশন থেকে রিজার্ভ করাটাই বেশি সুবিধা, কারণ আমি এখানে চাপলাম, আবার আমি আসার সময় এখানটায় নামবো, তাহলে আমার ট্রেন ধরতেও সুবিধা হবে। চলে এলাম আমাদের প্রথম সাইড সিনের প্রথম জায়গা, টাকির রাজবাড়ি ঘাট। চলুন দেখি। এই হচ্ছে টাকির রাজবাড়ি ঘাট। আর এখানেও কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, চাইলে এখান থেকেও টোটো রিজার্ভ করে সাইড সিন ঘোরা যায়। তা চলুন একবার ভেতরে যাই। আর এই যে সামনে রয়েছে ইছামতি নদী। আর এই যে এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, এটার উপরে দুর্গা ঠাকুর যখন বিসর্জন করা হয়, তখন এটার মধ্যে মা দুর্গার প্রতিমাটিকে বসানো হয় এবং তারপরে আস্তে আস্তে জলে নামিয়ে মা দুর্গাকে বিসর্জন করা হয়। জায়গাটা কত সুন্দর, এরকম একটা জায়গা না এলে মিস করতাম। আর ওই পার হচ্ছে বাংলাদেশ। কিছু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, আমি চেষ্টা করব একটু জুম করে দেখানোর, যতটা জুম করে দেখানো যায় আর কি। ওপারে কিছু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপার হচ্ছে ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ। রাজবাড়ি ঘাটের এখানে কিন্তু বসার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এখানটায় বিকালবেলায় বসে সুন্দর সময় কাটানো যাবে। মাথার উপরে এরকম চালের মতন করা রয়েছে, যাতে রোদ বৃষ্টিতে ভিজতে না হয় তার জন্য। গরমকালে এখানে বিকালে বসে সময় কাটানোর একটা সুন্দর জায়গা। আর এখানটায় রয়েছে বাচ্চাদের একটা লাফালাফি জিনিস, মানে খেলার জিনিস বাচ্চাদের জন্য। তো যাক, ঘাটটা খুব সুন্দর। আর আষাঢ় মাস তো অলরেডি পড়ে গেছে, বর্ষা অলরেডি লেগে গেছে, নদীর জল প্রায় মানে অনেকটাই বেড়ে গেছে। দিশা দ্য রিভার সাইড হোটেল, এটা হচ্ছে দিশা হোটেল। চাইলে আপনারা এই হোটেলে এসেও কিন্তু হোটেল বুক করে থাকতে পারেন। তো এখানে কাকু রয়েছেন, ওনার কাছ থেকে জেনে নেবো যে এখান থেকে সাইড সিন করতে গেলে ওনারা কত টাকা ভাড়া নেন। দেখো, এখানে যা দেওয়া আছে 15-16 খানা স্পট দেওয়া আছে। 1100 টাকা দুটো সাইড, একটা মিনি সুন্দরবনের সাইড, একটা হচ্ছে রাজবাড়ির সাইড। যদি মনে করে সে আমি একটা সাইড যাব, সেও যেতে পারে। যদি মনে করে পুরোটা ঘুরবে, সেও করতে পারে। পুরোটা করলে 1100 টাকা আছে। এইবার 100 টাকা কম বেশি এ করা যায়। এইবার যদি মনে করে না আমি ওর থেকে বেছে বেছে ঘুরবো, তাও ঘুরতে পারে, কোনো অসুবিধে নেই। তবে মেন যে যেভাবে ঘুরতে চাইবে তাকে সেভাবে ঘোরানো হবে। আর ঘোরানো এখানে কোনো ত্রুটি পাবে না। এবং কোনো রকম সেই টোটোওয়ালা যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে, স্ট্যান্ডে এসে জানালে তার পানিশমেন্ট আছে। আচ্ছা। এবং এই টাকি এলাকায় কোনো জিনিস যদি কোনো গাড়িতে রয়ে যায় কি কোনো হয়ে যায়, সেও মোটামুটি কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, মানে কোনো টুরিস্ট যদি ঘুরতে আসে তাকে যত্ন সহকারে ঘুরিয়ে দেখানো হবে। দেখানো হবে। কেউ ট্রেনে আসে,
এসে ওখান থেকে ট্রেন স্টেশনের থেকে এসে রাজবাড়ি আসে, এসে এখান থেকেও গাড়ি ধরে, কেউ কেউ স্টেশনের থেকেও গাড়ি ধরে, তার ব্যক্তিগত ব্যাপার। তো বেশ কাকু আপনার নামটা যদি একটু বলে দেন। জয়দেব, 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 হ্যাঁ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 9563201422। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার। কেউ যদি এই নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, এবং গেস্ট হাউস কোনো রুম যদি লাগে আগে থাকতে যোগাযোগ করলে ভালো রুম আছে, আমরাই যোগাযোগ করতে, আমাদের কোনো পয়সা লাগে না। এবং এখানে ঘুরতে আসলে খাওয়া দাওয়া যেসব টাইম কোনো এক্সট্রা কোনো পয়সা দিতে হয় না, যেটা সাইট সিন করবো এই পয়সাটাই খালি দিতে হয়। এবং এখানে নৌকো বিহার ভালো আছে, 1 থেকে 10 জন 1000 টাকা, 2 সাইড ঘুরলে 1800 টাকা, সেটা আমরা 1000 টাকায় 1 ঘন্টাও করাই দেই, সে যোগাযোগও আমাদের আছে। 1 ঘন্টা বোট চড়বে 1000 টাকা, যেটা তুলনামূলকভাবে অন্য জায়গায় 1800 টাকা, সেটা টোটোওয়ালা যদি যোগাযোগ করে নিয়ে যায় সেটা 1000 টাকায় হয়ে যাবে, 1 ঘন্টা করতে পারবে। তো আপনারা এখানে কাকুর মুখ থেকে সবই জানতে পারলেন যে ঘুরতে এলে কোনো পর্যটক, মানে যারা আপনার মতন আমার মতন যেসব পর্যটক আমরা এখানে যারা ঘুরতে আসি, তাদেরকে সুন্দরভাবে যত্ন সহকারে পুরো টাকি শহর ঘুরিয়ে দেখানো হবে এবং তাদের থাকা খাওয়ার মানে সমস্ত কিছু কাকু কিন্তু বলে দিলেন। তাছাড়া আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন, বা আমিও বলবো একবার আসুন। যদি মনে করেন একদিনে মানে পুরোটা ঘুরবো, ঘুরে বাড়ি যাবো, তাও আপনারা কিন্তু যেতে পারেন। যদি মনে করেন যে না 1 দিন 2 দিন এখানে থাকবো, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এইবার যদি কেউ মনে করে যে আমরা এখানে এসে পিকনিক করব, পিকনিক স্পট একটা ভালো দরকার, তাও আমরা যোগাযোগ করে দেবো। আচ্ছা, ধরো 40 জন 50 জন যে আমরা পিকনিক করব, আমরা বাঁচে আসবো, সে সব ব্যবস্থা করে দেওয়া যাবে। এখানে জলের থেকে একদম ডেকোরেটরের জিনিসপত্র সব বললে কোনো পর্যটকের কোনো রকম কোনো অসুবিধা হবে কোনো না। অসুবিধা হবে না। মানে তাদেরকে যত্ন সহকারে ঘোরানো, তাদের সঙ্গে। হ্যাঁ, আমাদের স্বার্থ থাকবে শুধু সাইট সিন, আচ্ছা, এই তাছাড়া কিছু না। ওরা পিকনিক করতে আসলো, পিকনিক করে টিফিন করে আমাদের সঙ্গে ঘুরতে যাবে। এ তো আসে সিজনে, জানুয়ারি ফেব্রুয়ারি তো সব বাচ্চা করে আসে, এসে সব এখানে পিকনিক করে তারপর সবাই ঘুরতে যায়। আচ্ছা, আচ্ছা, সব ব্যবস্থা এখানে আছে। তাহলে এইখানে বেশি জমজমাট হয় ওই ডিসেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের টুকটাক 15 থেকে শুরু হয়। হ্যাঁ, এইবার দুর্গাপুজোর সময় যদি মনে করে আসবে, সে এখানে এসে ভাসান দেখবে, সেও দেখতে পারে। তবে দুর্গাপুজোর সময় আসলে কিন্তু তখন রুম হচ্ছে প্যাকেজ সিস্টেমে নিতে হবে, তখন প্যাকেজ সিস্টেম তখন হয়তো একটু চাপ বেশি থাকে। চাপ বেশি থাকে। এবার যদি মনে করে যে আমি 10টার মধ্যে এখানে চলে আসবো, এসে একটু ঘুরে টুরে ভাসান টাসান দেখে একেবারে চলে যাব, সেও যেতে পারে। সব রকম ব্যবস্থা এখানে আছে, সব টোটোওয়ালারাই ব্যবস্থা করে দেবে। ঠিক আছে। কোনো এদের কোনো এখানে কোনো দালালি টালালি কিচ্ছু নেই। এখানে জাস্ট তারা সাইট সিন ঘুরবে, এই পয়সাটাই তারা দেবে। তবে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে। তো আপনারা ঘুরতে এসে স্যারদের এমন কোনো ছবি তুলবেন না যাতে আপনাদের অসুবিধা হয়, বা যখন আপনারা হয়তো নৌকাতে বোটিং করবেন সেই সময় যদি স্যারদের কোনো নৌকা ঘোরে বা মানে ওনারাও কিন্তু ডিউটি দেন, সেই সময় কিন্তু কেউ কোনো রকম কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যেন করবেন না, তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়ে যাবেন। তো এখন আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় টুরিস্ট স্পট কর্নেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি দেখতে, এবং তার সঙ্গে দেখব গয়নার বাক্স সিনেমাটি যে বাড়িতে শুটিং হয়েছিল সেটাও দেখব, এবং তাছাড়াও 8টা বনগা লোকাল সিনেমার শুটিং যে বাড়িতে হয়েছিল সেটাকেও দেখব। তো চলুন আমরা একে একে সমস্ত কিছু দেখি। তো এই হচ্ছে সেই বাড়ি, এই বাড়িতেই 8টা বনগা লোকাল সিনেমার শুটিং হয়েছিল, আর এই সিনেমার নায়ক ছিলেন তাপস পাল। এই হচ্ছে সেই বাড়ি, তবে এখন সবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর এই হচ্ছে কর্নেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। বাড়িতে দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোর সময় ওনার বংশধররা তখন এখানে আসেন এবং ধুমধাম করে দুর্গা পুজো পালন করেন। তো চলুন এবার আমরা দেখব আরেকটি সিনেমা, গয়নার বাক্স, যে সিনেমাটি শুটিং হয়েছিল সে বাড়িটিকে দেখবো এবার। এই হলো সেই বাড়ি, এই বাড়িতেই গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল।
মূল প্রবেশদ্বার যখন বন্ধ তখন আর ভেতরে তো প্রবেশ করা যাবে না, বা ভেতরে ঢুকে আর কিছু দেখানো যাচ্ছে না। তো যতটা পাচ্ছি বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে সেই বাড়ি, এই বাড়িতেই গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল। এটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর দুর্গা মন্দির। এইখানেই ধুমধাম করে দুর্গা পুজো হয়। সেই সময়তেই ওনার যে বংশধররা রয়েছেন সেই দুর্গা পুজোর সময় এসে এখানে দুর্গা পুজো পালন করে থাকেন। এখন আমরা চলে এলাম সেই ব্রিটিশ আমলের নলকূপ দেখতে। তো এই হচ্ছে সেই ব্রিটিশ আমলের নলকূপ। তবে এখন এখানটায় আর কিছুই হয় না, সব এখন বন্ধ হয়ে পড়ে আছে, আর জিনিসটাকে নতুন করে আবার নির্মাণ করা হয়েছে। তো এখন আমরা চলে এলাম বিসর্জন সিনেমার শুটিং বাড়ি দেখতে। এই বাড়িতেই আবির চ্যাটার্জির বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। এই সিনেমার শুটিং হয়েছিল বলেই সেই থেকেই বাড়িটির নাম হয়ে গেছে বিসর্জন শুটিং বাড়ি। বিসর্জন সিনেমাটি যখন শুটিং হয় তখন এই বাড়িটিকেই কিন্তু বানানো হয়েছিল বাংলাদেশের বাড়ি। তো জায়গাটাকে সেরকম টাইপের বানানো হয়েছিল। তবে বাড়িটি কিন্তু অরিজিনাল, জায়গাটা অরিজিনাল, টাকি উত্তর 24 পরগনা। শুধুমাত্র শুটিংয়ের জন্য বাড়িটিকে বাংলাদেশের বাড়ি হিসাবে বানানো হয়েছিল। এবার আমরা দেখে আসি টাকির সব থেকে মূল আকর্ষণীয় জায়গা, আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে মিনি সুন্দরবন। আমরা এখন চলে এলাম সেই মিনি সুন্দরবনের কাছে। তো টোটো আমাকে এখন এইখানে নামিয়ে দিল। সামনে রয়েছে একটি বিএসএফ ক্যাম্প। তো এইখানে এই মিনি সুন্দরবন যেতে গেলে বিএসএফ ক্যাম্পে যে কোনো একটি ডকুমেন্টস জমা দিতে হয়, সেটা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক। সেটাকে জমা দেওয়ার পরে তবেই কিন্তু মিনি সুন্দরবনের ভেতরে যাওয়া যায়। তো এখানে যে বিএসএফ ক্যাম্পটি রয়েছে এখানে কিন্তু কোনো রকমভাবে ভিডিওগ্রাফি করা বা ফটোগ্রাফি করা কোনো অ্যালাউ নেই। তো এখানে আমার আধার কার্ডটা জমা দেওয়া হলো। আমি এখানে আধার কার্ড দিয়ে জমা দিলাম। আমাকে একটি সিরিয়াল নাম্বার দেওয়া হলো। আমার সিরিয়াল নাম্বার হলো 4, আর তার সঙ্গে লাগলো আমার মোবাইল নাম্বার। ওখানে আসতে গেলে ছোট একটি সাঁকো আছে, সাঁকোর এপারে। আর এখানটা রয়েছে এরকম সব ভ্যান, তারপরে টোটো, এইগুলোকে ভাড়া করে যেতে হয় মিনি সুন্দরবন। আর এখান থেকে মিনি সুন্দরবন পর্যন্ত দূরত্ব হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার। তবে এখানে কি কত ভাড়া সেই লিস্টটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো সেই মিনি সুন্দরবনের লিস্ট। জালালপুর মোটর ভ্যান ও টোটো গাড়ি ইউনিয়ন, জালালপুর জোড়া ব্রিজ থেকে গোলপাতার জঙ্গল যাওয়া 10 টাকা, আসা 10 টাকা, একজন ও দুজনের জন্য 30 টাকা। 1.5 কিলোমিটার রাস্তা। আমাকে টোটো বলছে আপনি একাই যাবেন, যাওয়া আসা 60 টাকা লাগবে। যেহেতু 1.5 কিলোমিটার রাস্তা, এটা একাই পায়ে হেঁটে চলে যাওয়া যাবে। যা আমার 60 টাকা বাঁচে এটুকু হাঁটি। ট্রেনে তো 5 ঘন্টা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। তো এই 1.5 কিলোমিটার রাস্তা 10 মিনিট, এটার পায়ে হাঁটতে কি এমন অসুবিধা? পেছনে কাকা বলছে যাবেন নাকি? না, যাবো না, আমি পায়ে হেঁটে চলে যাব। এই হাঁটতে হাঁটতে আমি এখন চলে এলাম মিনি সুন্দরবনের টিকিট কাউন্টারের কাছে। এখানে এরকম একটি চায়ের দোকান রয়েছে। এখানে 1 কাপ চা খাবো, আগে টিকিটটা কেটে নিই, তারপরে চা খাবো, খেয়ে মিনি সুন্দরবনের দিকে যাব। এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার। তো টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো এই চায়ের দোকান, এখানে দিদি রয়েছেন। এই দিদির কাছ থেকে একটি চা খাবো। আর আমি তো লাল চাই খাই, দিদিকে বললাম একটু সুন্দর করে লাল চা করে দিতে। তো দিদি ভাইয়ের কাছে আমার চায়ের অর্ডার দেওয়া ছিল। এই হচ্ছে আমার লাল চা, যেহেতু আমি লাল চা খাই। আর এই হচ্ছে একটা টোস্ট, একটা টোস্ট নিলাম। তো এইখানে চা বিস্কুট ছাড়াও কিন্তু মুড়ি ঘুগনি পাওয়া যায়। দিদিভাই যেটা বললো, ডিম টোস্ট পাওয়া যায়। তারপরে শীতের সময় ভাতেরও ব্যবস্থা আছে। যাই হোক, এটা ছোট দোকান হলেও এখানে কিন্তু সব রকম ব্যবস্থা আছে। তাছাড়া কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। লুচি ঘুগনিও সত্য পাওয়া যায়, মানে মুড়ি ঘুগনি, লুচি ঘুগনি, ডাল ভাত তরকারি সমস্ত কিছু এখানটায় ব্যবস্থা আছে। যাই হোক, কারো কোনো অসুবিধা হবে না। তো চলুন এখন বিস্কুটটা খাই। ভালো বেশ মুচমুচে। চা বিস্কুট খাওয়া কমপ্লিট, এবার হাঁটা শুরু। তবে এখানে এই চায়ের দোকানে যে দিদিভাই রয়েছে
তো ওনার মুখ থেকে আমি জানলাম এই যে টিকিট কাউন্টারটা, এটা নাকি 4 তারিখ ভোট গণনার পর থেকে মানে টিকিট কাউন্টারটা একদম বন্ধ আছে। এখন কবে খুলবে, কি আদৌ খুলবে না, সেটা এখন জানা গেল না। তো যাই হোক, বন্ধ, তাহলে আমার কোনো টিকিট লাগলো না, সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন যাই, ভেতরে ঢুকি, মিনি সুন্দরবন দেখি। এই হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তা, আর এই হলো সেই বড় বড় ম্যানগ্রোভের গাছ, আর এখানে রয়েছে বিখ্যাত সেই গোল পাতার গাছ। তো একে একে সব কিছু দেখবো এবং ভেতর দিয়ে যাই। এই যে এইগুলোকে বলে গোল পাতার গাছ। পাতাগুলো চ্যাপ্টা চ্যাপ্টা, নারকেলের পাতার মতন অনেকটা দেখতে, কিন্তু এরই নাম হচ্ছে গোলপাতা। এই গাছের জন্যই জঙ্গলটি বিখ্যাত। আর ভেতরে কিছু ফুল হয়েছে, দূরে দেখা যাচ্ছে, নিস্তব্ধ, নির্ঝুম, একদম চুপচাপ। এই যে গোলপাতার গাছ, বড় বড় গাছ, পাতাগুলো বেশ বড় বড়। সবুজ প্রকৃতির মাঝে আমিও এসেছি আজকে সবুজ জামা পরে, একদম ম্যাচিং হয়ে গেছে। হাঁটো আর হাঁটো। হাই, হ্যালো। আগে এখানে যেসব গাছগুলো আছে, এক একটা গাছের যে নাম, তার একটা করে নেম প্লেট কিন্তু দেওয়া ছিল, কিন্তু এখন আর সেগুলো কিছু দেখতে পাচ্ছি না। তবে একটা কথা বলি, এই জায়গায় যখন আপনারা ঘুরতে আসবেন না, এই ব্রিজ থেকে কিন্তু কেউ নিচেতে নামবেন না। নিচেতে নামা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, এবং এখানে নামতে গেলে জরিমানা হতে পারে। তো যতটা পারবেন ওপর থেকে ঘোরার চেষ্টা করবেন। আর আমি যা ঘুরছি সম্পূর্ণ ওপর থেকে ঘুরছি। এরকম একটা বসার জায়গায় এই মুহূর্তে আমি চলে এলাম, যেখানে সুন্দর একটি বসার জায়গা রয়েছে, আর সামনে লেখা রয়েছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। আর এই দিকটায় রয়েছে একটি ওয়াচ টাওয়ার। তো এই দিকটায় আমি পরে যাব। তো তার আগে যাব এই দিকটায়, একদম শেষ প্রান্তটাকে একবার দেখে আসি। কিছু পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পেয়েছি, তাছাড়া আর কিছু শোনা যায় না। আমি কিন্তু কোনোদিন সুন্দরবন যাইনি, তবে এখানে এসে সুন্দরবন একটু অনুভব কিন্তু করতে পারছি। এই সামনে রয়েছে শেষ প্রান্ত, এখানে একটা ডাস্টবিন রয়েছে। এটা হচ্ছে এই যে ব্রিজটা হেঁটে এলাম, এই ব্রিজের একদম শেষ সীমানা। আর দূরে যে সব রয়েছে ম্যানগ্রোভের গাছ, আর এপাশেই ইছামতি নদী, আর নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ। এপার বাংলা ওপার বাংলার মাঝে বর্ডার হচ্ছে এই ইছামতি নদী। আর আমি এখন সম্পূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে আছি একা, একদম একাকি একা। আর আমার সঙ্গে আছেন আপনারা। তো এই এখন আমি দাঁড়িয়ে আছি একদম শেষ প্রান্তে, ওই দূরে বাংলাদেশ। সোজা চলুন এবার ওই ওয়াচ টাওয়ারের দিকে একবার যাবো, ওই ওয়াচ টাওয়ারে উঠবো। চলুন এবার ওইদিকে যাওয়া শুরু করি। এবার এইটা দিয়ে চলে এলাম এখন সেই ওয়াচ টাওয়ারের কাছে। আর নিচেতে একটা ক্যান্টিন এর মতন আছে, যাকে এটা এখন বন্ধ আছে। এখানে চা টা ইত্যাদি পাওয়া যায়। তো যাই হোক, এখন বন্ধ, হয়তো খোলার সময় হয়নি। তখন আমি এটা দিয়ে ওপরে উঠবো, যে ওপর থেকে একবার পুরো মিনি সুন্দরবনটা দেখবো। উঠে পড়লাম ওপরে। এরকম ওপরটা এই যে চতুর্দিকে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, এখান থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। একদম ওয়াচ টাওয়ারের ওপরে আমি, আর আমার পিছনে এই জঙ্গল। তবে এই জায়গাটা আর কিছু লোকজন থাকলে পরে একটু ভালো লাগতো, যেহেতু একা আছি, একা আর কতটা কি ঘুরবো। যেহেতু সুন্দরবন আমি যাইনি, কিন্তু সুন্দরবন না গিয়েও এখান থেকে ছোট সুন্দরবনের অনুভূতিটা কিন্তু অনুভব করা যায়। আর ওখানে গেলে, সুন্দরবন গেলে তো বাঘ, কুমির বা আরো অনেক কিছু জন্তু দেখতে পাওয়া যাবে, কিন্তু এখানে সেসব কিন্তু কোনো জন্তু নেই। শুধুমাত্র রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, গোলপাতার গাছ, আর তার সঙ্গে ইছামতি নদী, এবং ওপার বাংলা বাংলাদেশ, এপার বাংলা ভারতবর্ষ। কি মিনি সুন্দরবন কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই হচ্ছে মালদ্বীপ রিসর্ট, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট।
আর ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট করতে হবে। এই যেখানে টিকিট মূল্য লেখা রয়েছে। টাকি মালদ্বীপ রিসোর্ট, 5 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে, প্রবেশ মূল্য 20 টাকা। চলুন এদিকে ভেতরে প্রবেশ করা যাক। ঢোকার সঙ্গে সঙ্গে দুপাশে দুটো পরী রয়েছে, মানে মূর্তি আর কি। আর এই পাশে রয়েছে পাখির আলয়, মানে এখানে কিছু পাখি রয়েছে, যেরকম আমাদের গোকর্ণ পার্কে রয়েছে নানান ধরনের পাখি, সেরকম প্রজাতির কিছু পাখি এখানে আছে। তার সঙ্গে এখানেও বসার জায়গা রয়েছে। এই জায়গাটায় কিছু ল্যান্ডমার্ক দেওয়া রয়েছে, প্যাডেল বোটিং, জিপলিং, সাইকেল জোন, পার্ক জোন, তারপর ওয়াটার পার্ক, ভিআইপি লোন, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, সেগুলো হচ্ছে এই ধারে। আর সাইকেল বোর্ডিং বা জিপলিং, সাইকেল জোন, সেগুলো হচ্ছে এই দিকে। এখানে আছে ঘুঘু পাখি, নিচেতে আছে খরগোশ। টাকি যখন ঘুরতে আসবেন, আর বিশেষ করে মালদ্বীপ রিসোর্টটা যেন মিস করবেন না, এটা অবশ্যই দেখবেন। আর হাতে যেন একটু সময় নিয়ে আসবেন। যদি একদিনের বিনিময়ে এখানে ঘুরতে আসেন, অবশ্যই যেন হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই মালদ্বীপ রিসোর্টের মধ্যে অনেক কিছু দেখার আছে, যা একটু সময় লাগবে, তার জন্য বলছি। আর যদি এখানে আমরা হোটেলে থেকে ঘুরে সবকিছু দেখতে চান, তাহলে তো কোনো অসুবিধাই নেই। একদিন এই দিকটা সারলেন, আরেকদিন হয়তো অন্য সাইডটা সারলেন, এইভাবে কিন্তু পুরোটা দেখে নিতে পারবেন। চলে এলাম আবার এই দিকটায়। এখানে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে, এই একটা রয়েছে, তারপরে এইখানে একটা সেলফি জোন রয়েছে, তার মধ্যে লাইট সিস্টেম আছে, যা রাত্রেবেলা খুব সুন্দর লাগবে দেখতে। ওখানে একটি গোপাল ভাঁড়ের স্ট্যাচু রয়েছে। এখানে বাচ্চাদের দোলনা, এখানটা রয়েছে স্লিপিং। যাক, এই জায়গাটায় বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে। আর এর দূরে রয়েছে গোলপাতা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এবার যাব এই ব্রিজের ওপর দিয়ে, সব একদম লাইটিং এর ব্যবস্থা রয়েছে। এসব জায়গা রাত্রেবেলা না এলে কিন্তু ভালো লাগবে না। আর এই যে যে রেলিং গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু সব ঢালাইয়ের ডিজাইন গুলো করা হয়েছে একদম কাঠের মতন, মানে দূর থেকে দেখলে মনে হবে জিনিসটা সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো। আর এইভাবে পুরো জলের মধ্যে কিন্তু ছোট ছোট রিসোর্ট গুলো করা রয়েছে। এসব জায়গায় চাইলে আপনারা থাকতে পারবেন বুক করে। চলুন এদিকে একটু ঘুরে আসি। এপাশেও সুন্দর বসার জায়গা রয়েছে, সব কিন্তু ঢালাই দিয়ে তৈরি করা, কিন্তু ডিজাইনগুলো হচ্ছে একদম কাঠের মডেল। প্রজাপতির মধ্যে বসে সুন্দরভাবে সেলফি তোলা যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি টাকি মালদ্বীপ রিসোর্টের কোকা কোলার কাপের সামনে। তো এইখানে এসে এইভাবে দাঁড়িয়ে কোক খেতে হয়। এই হচ্ছে সেই জায়গা, এখান থেকে লেখা আছে আই লাভ টাকি মালদ্বীপ রিসোর্ট। এই হচ্ছে জায়গা, প্লেস। জায়গাটা বেশ ভালো। আর এখানে একটি মূর্তি রয়েছে, স্ট্যাচু, যার এই পাশে বসে সুন্দরভাবে কিন্তু সেলফি তোলা যাবে। তবে বারবার বলছি, এই জায়গাতে রাত্রের বেলায় এলে কিন্তু মজা আছে, দিনের বেলাতে সেরকম কিন্তু কোনো মজা নেই, কারণ চতুর্দিকে লাইট আছে। আর লাইট যখন জ্বলবে তবেই কিন্তু এই জায়গাটা দেখতে ভালো লাগবে। আর লাইট না জ্বললে এসব জায়গায় দেখে কোনো মজা নাই। তবে আমি আপনাদেরকে বলবো, এখানে এলে পরে একটা রাত এখানে রিসোর্টে থাকবেন, থেকে দেখবেন, তাহলে কিন্তু পুরো জায়গাটার আনন্দটা অনুভব করতে পারবেন। তো আমি যেটুকু পারলাম আমার মতন করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এইসব জায়গায় ঘুরতে এসে সঙ্গে যদি গার্লফ্রেন্ড থাকে, তাহলে একটা আলাদাই মজা। কোনো জায়গায় সাইডে বসুন, বসে গল্প করুন, সময় কাটান, জুস খান, বা হয়তো যারা নতুন বিয়ে করেছেন, একদম নতুন, তার নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে আসুন, সময় কাটান, রিল্যাক্সের দিন কেটে যাবে একদম আনন্দ করে।
জলের মধ্যে এই যে কটেজগুলো রয়েছে দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা কটেজে কিন্তু একটা করে দোলনা রয়েছে প্রত্যেকটাতে। তো এই কটেজগুলো দেখতে কত সুন্দর, তার মধ্যে হাঁসগুলো সব চড়ে বেড়াচ্ছে একদম পুরো জলের মধ্যে। ওয়াটারফলস, তো এটা দিয়ে যাব সেই ওয়াটারফলস, সেই জায়গাটি দেখতে। তবে এই জিনিসটার একটা নাম আছে, তো নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, আমার মনে পড়ছে না। তো যদি আপনাদের নামটি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাতে আমারও জানা হবে। মাথার উপর একটা লাইটিং এর ব্যবস্থা আছে, আর এইটার গা দিয়ে জল নেমে আসে। সব চতুর্দিক ঘেরা রয়েছে, প্রত্যেকটা কিন্তু কাঠের মতন দেখতে, কিন্তু কেউ কাঠ নয়, সব হচ্ছে ঢালাইয়ের। আর এটা রয়েছে সম্পূর্ণ জলের ওপরে। একটু আগে আমি ছিলাম ওই জায়গাটায়, আর এখন আমি আছি এই জায়গাটায়। মানে মালদ্বীপ রিসোর্টের ভেতরে এমন এমন জিনিস রয়েছে যেগুলো না দেখলে খুব মিস হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস দেখার মতন, আর প্রত্যেকটা জিনিস ক্যামেরা বন্দি করার মতন। যেটাকে ক্যামেরা বন্দি না করব সেটাই মনে হবে যেন কিছুই করলাম না। জায়গাটাও ঘুরলাম, দেখলাম। তবে এবার একটু গরম লাগছে, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। ঝর্ণার জল সেরকম এখন, মানে ওয়াটারফলসের যে সর্বদাই জল ঝরে সেটা কিন্তু এখন ঝরছে না, সেটা এখন বন্ধ হয়ে আছে। তবে চললে পরে একটু দেখতে ভালো লাগতো। জীবনটা এনজয় করার বস। এই জায়গাটিতে একটা সেলফি জোন আছে, মানে এরকম প্রায় জায়গাতে একটা করে সেলফি জোন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন আমি চলে এলাম ফুট আইল্যান্ডের কাছে। এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাব, যেন মনে হচ্ছে আমি হুগলি সেতুর ওপর দিয়ে হাঁটছি। এরকম বর্ধমানে যে ওভারব্রিজটি হয়েছে, নতুন যে ওভারব্রিজটি, তার উপরেও কিন্তু এভাবে টানা দেওয়া আছে। ঠিক অনেকটা ওরকম লাগছে, বা আপনারা হয়তো হুগলি ব্রিজও বলতে পারেন। তো যাই হোক, এ হলো ফুট আইল্যান্ড। এটা হচ্ছে পুরো ওই জলের মধ্যে, ভেতরে সামনে একটি শাওয়ারের মতন রয়েছে, সবে রাত্রের জন্য। রাত্রি না হলে কোনো এনজয় নাই, কোনো কিছু ভালো লাগবে না। আর এই জায়গাটায় চতুর্দিকে এরকম দোকান রয়েছে, প্রত্যেকটা দোকান কিন্তু সব বিকাল থেকে খোলা শুরু হয়। এখানটায় যেমন লেখা রয়েছে লস্যি, মানে এখানে সেরা স্বাদের ভেলপুরি ও ফালুদা সব এক জায়গাতে, একে রকমের খাবার পাওয়া যায়, তার সঙ্গে লস্যিও পাওয়া যায়। এই জায়গায় বসে আড্ডা মারার জায়গা রয়েছে বা সময় কাটানোর জায়গা রয়েছে, কিন্তু রাত্রের কার জন্যে ভালো লাগবে। এই আইল্যান্ডটাও বেশ সুন্দর। এই জায়গায় একটা দোকান এখন দেখছি খুলেছে, কিন্তু কোনো খাবার আপাতত লাগানো হয়নি। চিকেন পকোড়া, চাউমিন, এগরোল, এটা হচ্ছে এইসবের দোকান। টাকি মালদ্বীপ রেস্টুরেন্ট এটা এখন বন্ধ, সব বিকালে খুলবে। এই জায়গাটায় দোলনাও রয়েছে, আমি একবার বসে দুলে নিলাম। জানি না এটা বড়দের না ছোটদের, তো দোলন একটু খেয়ে নিই। হা, ভালোই লাগছে। তবে এখানে আমি চতুর্দিকে দেখছি শুধু প্রেমিক প্রেমিকা, একে অপরের সঙ্গে ভালোবাসা নিবেদন। এর আগেও বলেছিলাম, আমি যখন মাছ দেওয়া শিব নিবাস গিয়েছিলাম, ভালোবাসা ছাড়া জীবনে কিছু নাই। তা আমিও বলি ভালোবেসে যান, জীবনে ভালোবাসা ছাড়া কিছু নাই। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ভালোবেসেছিলেন, আমরা তো মানুষ। ভালোবাসা জিন্দাবাদ। আইল্যান্ডের ভেতরে এখানে একটা রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা করতে পারবেন এয়ার সাইকেলিং, প্রবেশ মূল্য 50 টাকা, বোটিং প্রবেশ মূল্য 20 টাকা, জিপলিং প্রবেশ মূল্য 30 টাকা, এয়ার সাইকেলিং 50 টাকা, তারপরে সাসপেনশন রাইডিং প্রবেশ মূল্য 30 টাকা, জিপলিং 30 টাকা, বোটিং 20 টাকা। আর এইটা হচ্ছে তার টিকিট কাউন্টার। তবে আমি এখন যা দেখছি টিকিট কাউন্টারটা এখন বন্ধ আছে। কটা থেকে কটা পর্যন্ত খোলে সেটা আমার অবশ্য জানা নেই, বা টাইম টেবিলটা আমি দেখতেও পাচ্ছি না, কোনো জায়গাতেই আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, বোটিং কিন্তু মানে যে কটা অ্যাক্টিভিটি আছে সবগুলো কিন্তু এইখান থেকে শুরু হয়। এই হচ্ছে ঘাট, এই ঘাট থেকে সমস্ত কিছু শুরু। এই যেগুলো সব বোট রয়েছে, আমি কিছুক্ষণ আগে ওইখানে ছিলাম, ওখানে ছিলাম। এই জলাশয়ের মধ্যে ঘোরানো হয়। আর ওই এয়ার সাইকেলিং সেটাও এর ওপর দিয়ে, এই যে এটার ওপর দিয়ে, জিপলিং সেটাও মনে হয় এখানে।
কারণ এই উপরে তার দেওয়া রয়েছে। তাহলে 4 আইল্যান্ড দেখা আমাদের কমপ্লিট। এই আইল্যান্ডে কি কি আছে বা আইল্যান্ড থেকে কি কি সব দেখা হয় সমস্ত কিছু কিন্তু আমাদের দেখা হলো, জানা হলো। তার সঙ্গে কাঠের ব্রিজ দিয়েও হাঁটা হলো, সম্পূর্ণ কাঠের, এবং ব্রিজের মধ্যে কিন্তু প্রত্যেকটা দড়িতে লাইটের ব্যবস্থা রয়েছে। রাত্রেবেলায় খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু ফুটে উঠবে বা দেখতেও এত মানে সুন্দর লাগবে। আমি তো বারবার বলছি এসব জায়গা রাত্রের পক্ষে একদম বেস্ট। দিনের বেলায় সেরকম কোনো মজা নেই। এখানে মজা নিতে গেলে রাত্রে আসতে হবে, দারুণ লাগবে, দারুণ। গরম লাগছে প্রচন্ড, ভেতর আমার পুরো ঘেমে গেছে। টুপিটা একবার করে খুলছি, হাতে নিচ্ছি, আবার মাথায় পড়ছি, আরে হাওয়া দিচ্ছে, হাওয়াটা গায়ে মাখতে দারুণ লাগছে। আশেপাশে যা দেখছি, যা প্রেমিক প্রেমিকাদেরকে দেখছি, আমার মনে হচ্ছে আমার গিন্নি যদি আজ আমার সঙ্গে থাকতো, তাকে নিয়ে বসে একটু সময় কাটানো হতো। কত সুন্দর সুখের দুঃখের কথা, ভালোবাসার কথা, কত স্বপ্নর কথা। আই মিস ইউ মাই লাভ। সোনা, তুমি এখন কোথায়? তুমি ছাড়া আমি একা। যাক, ভিডিওগুলো কেমন লাগছে, কেউ কিন্তু লাইক করছেন না ভিডিওগুলো দেখার পরে। যে আপনাদেরকে কি দেখালাম, কি সব তুলে ধরলাম, কাকে কোন জায়গাটা ভালো লেগেছে, কোন পার্টটা ভালো লাগছে, একটা তো কমেন্ট করবেন। তাড়াতাড়ি কমেন্ট করুন, লাইক করুন একটা। মালদ্বীপ রিসর্ট দারুণ ঘুরলাম, দারুণ, খুব সুন্দর লাগলো। গরম হলেও, কষ্ট হলেও আমাকে দারুণ লেগেছে, একদম ফাটাফাটি, অসাধারণ। তো এখন আমরা যাচ্ছি আর এক দর্শনীয় স্থান, জোড়া শিব মন্দির। এই হচ্ছে সেই জোড়া শিব মন্দির। তো চলুন একবার মন্দিরের কাছে যাই, যে মহাদেবকে একবার দর্শন করে আসি। বাবা রুদ্র টাকি জোড়া মন্দির, স্থাপিত ইংরাজি 1801, বাংলা 1208। এই হচ্ছে শিব মন্দির। হর হর মহাদেব। বাবা রুদ্র, এই ভেতরে রয়েছে মহাদেব, আর এ পাশে এটা হচ্ছে বাবা ভৈরব, স্থাপিত 1801, বাংলা 1208। তবে যাক, আমি বাইরে থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হলো জোড়া শিব মন্দির। এই একটা বাবা ভৈরব আর এই একটা বাবা রুদ্রদেব। তবে এই শিব মন্দির দুটো, এই যে পুকুরটা রয়েছে না, এই পুকুরের ওই পার থেকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে, কারণ বেশি আকর্ষণীয় লাগে। তো চেষ্টা করবো একবার পুকুরের ওই পার থেকে দেখার। এই হলো জোড়া শিব মন্দির, যেটা পুকুরের এই পার থেকে দেখতে অসাধারণ লাগে। কাছে থেকে যত ভালো লাগছিল, তার থেকে বেশি ভালো লাগছে পুকুরের এই পার থেকে। তো বন্ধুরা, আজকে আমার টাকি ভ্রমণের শেষ দর্শনীয় স্থান বা শেষ দেখার জায়গা টাকি কুলেশ্বরী কালীবাড়ি। তো এইটা দেখে আমি আমার আজকের ভিডিও শেষ করব। চলুন এবার মাকে দর্শন করে মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, টাকি কুলেশ্বরী কালীবাড়ি। দুই পাশে দুটো খাঁড়ার চিহ্ন রয়েছে। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ডান পাশে এটা সম্ভবত ষষ্ঠীতলা, যেহেতু আমি আন্দাজে বলছি, যদি কারোর জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ডান পাশে এরকম একটি শিব মন্দির রয়েছে। তো চলুন মহাদেবকে একবার দর্শন করি। এ হলো মহাদেব, হর হর মহাদেব। আর পাশে একটি বজরংবলী হনুমানজির মূর্তি রয়েছে ছোট্ট করা, এবং পরপর দুটো সাদা শিবলিঙ্গ রয়েছে। আর এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এটা হচ্ছে মন্দিরের আঙিনা। এবার আমরা মূল মন্দিরটি দর্শন করব। আর এই হচ্ছে মায়ের মূল মন্দির। সামনে এখানে রয়েছে একটি হাঁড়ি কাঠ, এখানে সম্ভবত বলিদান হয়। তো চলুন একবার মাকে দর্শন করে। এই জায়গায় একটি লিস্ট রয়েছে, যে মা কুলেশ্বরীকে যদি কেউ কিছু দিতে চান, তো এই নিচে যে ফোন নম্বরগুলো দেওয়া রয়েছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই আমি প্রবেশ করে গেলাম মন্দিরে। দুই পাশে লিখে দেওয়া রয়েছে এখানে ধূপবাতি জ্বালাবেন না। আর এই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। তো ভেতরে একবার যাব। এই হচ্ছে মা কুলেশ্বরী।
মায়ের গায়ে সোনার অলংকার রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। আর নিচেতে কতগুলো ঘট রয়েছে, পাশে একটি ছোট মহাদেব রয়েছে। এই যে এই এবং ঘরটা স্বপ্নে পাওয়া হয়েছিল, এই যে বড় ঘরটা আচ্ছা আচ্ছা, মধ্যেখানে যেটা আছে, নদীর কূলে। আচ্ছা, টাকি নদীর কূলে ঘরটি স্বপ্নে পাওয়া গিয়েছিল। এবং ডান পাশে একটি সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। তো মায়ের মূর্তি খুব সুন্দর। জয় মা কুলেশ্বরী। 450 বছরের পুরনো মা কুলেশ্বরী মাকে আমাদের দর্শন করা হলো এবং খুব সুন্দরভাবে দর্শন করলাম। আর এই ছিল টাকি ভ্রমণের শেষ দর্শনীয় স্থান। খুব সুন্দরভাবে সমস্ত জায়গা ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো। আশা করি আমি আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, বেলা তো অনেকটাই হয়ে গেছে, এবার দুটো খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তোর বেশি কথা বলতে ভালো লাগছে না, চলুন আবার তো কোনো ভালো দোকান দেখে দুটো খাওয়া দাওয়া করি। হোটেল পথের সাথী। হোটেলে আমাদের খাওয়া দাওয়া হলো, পেটটা ঠান্ডা হলো। তো চলে এলাম স্টেশন, আমাদের ঘোরা পুরো কমপ্লিট। আর এই যে কাকা, এই কাকার সঙ্গে আমি আজকে সবটা ঘুরলাম। তো কাকা, আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম অভিলাষ দাস। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 9697565840। তো এইটা হচ্ছে কাকার মোবাইল নাম্বার। আপনারা যখন ঘুরতে আসবেন চাইলে কাকার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেবে। আর এবার বলি ভাড়ার বিষয়টা কত হয়েছিল। কাকার সঙ্গে আমার ভাড়া হয়েছিল 600 টাকা। 600 টাকার বিনিময়ে কাকা আমাকে সবটা ঘুরিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। কারণ ওদের প্যাকেজের বাইরে আমি এক্সট্রা কিছু জায়গা ঘুরিয়েছে, দেখিয়েছে। এইভাবে যদি আপনারা কাকার সঙ্গে এসে ঘুরতে চান তো কাকার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে ঘুরিয়ে দেবে। তো যাক, এবার স্টেশনে যাবো, টিকিট কাটবো, তো ভিডিওটা এখানে শেষ করব। তো বন্ধুরা, চলে এলাম আমি টাকি স্টেশনে। তো আমার ভিডিও আমি এইখানে শেষ করছি। একদিনে হোটেলে না থেকে টাকি ভ্রমণ। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ভিডিও এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।